नमस्कार तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनले स्वागत। देखो আমরা আজকের যে 22 নাম্বার প্র্যাকটিস সেটটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আগামী দিনে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো প্রথমেই দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভূগোল থেকে আছে। বোমডিলা পাস বা দাররা, ঠিক আছে, বোমডিলা পাস বা দাররা ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? সিকিম নাকি অরুণাচল প্রদেশ নাকি আসাম নাকি হিমাচল প্রদেশ? তো মনে রাখবে বোমডিলা যে পাস সেটা কোথায় অবস্থিত? সেটা অরুণাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে। কোথায়? অরুণাচল প্রদেশে অবস্থিত। অরুণাচল প্রদেশের আরও একটি গুরুত্বপূর্ণ দাররা বা পাস হচ্ছে কি দিফু, ঠিক আছে। দিফু হচ্ছে অরুণাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ পাস। এরপর দেখো চলে এসো সিকিমে। সিকিমের একটি গুরুত্বপূর্ণ যদি বলা হয় পাস বা দাররার কথা, সিকিমের হচ্ছে তোমার নাথুলা আর জয়লাপলা। একটা আছে কি নাথুলা আর একটা আছে জয়লাপলা, ঠিক আছে, এই দুটো। এবং হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ কী আছে, একটা আছে বড় লাচলা, ঠিক আছে। কি আছে? বড় লাচলা। নামগুলো কিন্তু মনে রাখবে। নাথুলা জয়লাপলা হচ্ছে সিকিম, বড় লাচলা হচ্ছে হিমাচল প্রদেশ। তাছাড়া কি আছে? শিবকিলা, ঠিক আছে। আর কি আছে? শিবকিলা। রোহতাং, রোহতাং দাররা কোথাকার? হিমাচল প্রদেশ, রোহতাং, ঠিক আছে, রোহতাং দাররা। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, অনন্ত ঘাটি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অনন্ত ঘাটি পাহাড় কেরালা, অন্ধ্রপ্রদেশ নাকি তেলেঙ্গানা নাকি কর্ণাটক? তো অনন্ত ঘাটি যে পর্বত সেটা অবস্থিত হচ্ছে তোমার তেলেঙ্গানাতে, ঠিক আছে। কোথায় অবস্থিত? তেলেঙ্গানাতে। দেখো ভারতের যে দুটি গুরুত্বপূর্ণ পর্বতমালা আছে সেটা হচ্ছে কি পশ্চিমঘাট পর্বতমালা আর একটা হচ্ছে তোমার পূর্বঘাট পর্বতমালা, ঠিক আছে। দেখো গুজরাট থেকে একেবারে তামিলনাড়ু পর্যন্ত একেবারে সমান্তরালভাবে একে কী বলা হয়? পশ্চিম ঘাট বা ওয়েস্টার্ন ঘাট। আরেকটা হচ্ছে কি পূর্ব ঘাট এই সাইডে, ঠিক আছে। এই দুটো যেখানে মিলছে সেটাকে বলা হচ্ছে কি নীলগিরি। যেখানে মিলছে পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাট সেটাকে বলা হচ্ছে নীলগিরি পাহাড়। এবং এই নীলগিরি পাহাড়ের পর আরও দুটো পাহাড় আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আন্নামালাই, একটা আন্নামালাই, আর একটা হচ্ছে কাডেমাম, ঠিক আছে। তো মনে রাখবে ভারতের একেবারে দক্ষিণতম যে মানে মূল ভারতের, ঠিক আছে, মূল ভারতের বলার ঠিক ভুল হবে, যে ভারতের মেনল্যান্ড যেটাকে বলা হয়, মানে আইল্যান্ডগুলো বাদ দিয়ে মেনল্যান্ডের একেবারে দক্ষিণতম যে পাহাড় সেটা হচ্ছে কাডেমাম, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। এরপর দেখো অন্নপূর্ণা শৃঙ্গ হিমালয়ের কোন অঞ্চলের অন্তর্গত? তো প্রথমেই তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি হিমালয়ের বৃহৎ যে হিমালয় সেই বৃহৎ হিমালয়ের অংশ হচ্ছে অন্নপূর্ণা, অন্নপূর্ণা হিল বা অন্নপূর্ণা শৃঙ্গটা, ঠিক আছে। এরপর এখানে কিন্তু অন্নপূর্ণা শৃঙ্গ হচ্ছে বৃহৎ হিমালয়ে, সে তার প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করেনি। তো তোমাদেরকে যেটা জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে কি কোন হিমালয়ের অঞ্চল, নেপাল নাকি গাড়োয়াল নাকি ভুটান নাকি কুমায়ুন? তো দেখো প্রথমত মনে রাখবে যে বৃহৎ হিমালয়ের যে বিস্তারটা, ঠিক আছে, এদিকে হচ্ছে কি জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত, এদিকে হচ্ছে কি জম্মু কাশ্মীরে তোমার নাঙ্গা হিল, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? জম্মু এবং কাশ্মীরে। এবং এদিকে একেবারে অরুণাচল প্রদেশের কি নাম? নামচা বর্মা পর্বত, ঠিক আছে। এদিকে হচ্ছে নামচা বর্মা, এটা হচ্ছে কোথায়? অরুণাচল প্রদেশ। তো দেখো উত্তরাখণ্ডে দুটো খুব গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ আছে। একটা হচ্ছে বদ্রীনাথ আর একটা হচ্ছে নন্দা দেবী। বদ্রীনাথ, বদ্রীনাথ আর একটা হচ্ছে তোমার নন্দা দেবী, ঠিক আছে। এবং নেপালে চারটা গুরুত্বপূর্ণ আছে। নেপালে কি আছে? চারটা। এটা হচ্ছে নেপাল এরিয়া, এখানে চারটা গুরুত্বপূর্ণ আছে। একটা হচ্ছে কি চারটা যে পর্বত শৃঙ্গে, প্রথমে হচ্ছে তোমার অন্নপূর্ণা, এটা হচ্ছে তোমার অন্নপূর্ণা, ঠিক আছে, অন্নপূর্ণা।
তারপর এই সরি একটু ভুল হলো, দেখো প্রথম দিকে করছি, ঠিক আছে। তো যেটা হচ্ছে কি, এদিকে হচ্ছে নাঙ্গা পর্বত থেকে এদিকে হচ্ছে অরুণাচল প্রদেশের নামচা বর্মা পর্বত, ঠিক আছে। এদিকে আছে তোমার কি, এদিকে আছে তোমার কি বললাম, জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত কোথায়? জম্মু কাশ্মীরে। এদিকে হচ্ছে তোমার নামচা বর্মা, নামচা বর্মা, এটা কোথায়? অরুণাচল প্রদেশ। এটা হচ্ছে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে নামচা বর্মা হচ্ছে অরুণাচল প্রদেশের, এটা হচ্ছে কি বৃহৎ হিমালয়ের ভাগ। এরপর দেখো প্রথমে চলে আসো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের দুটো গুরুত্বপূর্ণ যে শৃঙ্গ সেটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে বদ্রীনাথ, আর একটা হচ্ছে তোমার নন্দা দেবী, ঠিক আছে। তারপর চলে এসো কোথায়? তারপর চলে এসো নেপালে। দেখো এই যে নেপালে চারটা খুব গুরুত্বপূর্ণ আছে পর্বত শৃঙ্গ, তার মধ্যে একটা আছে কি, একটা হচ্ছে তোমার প্রথমে ধোলাবিরা, কি নাম? ধোলাবিরা, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে অন্নপূর্ণা, তারপর হচ্ছে কি মাউন্ট এভারেস্ট, আর একটা হচ্ছে মাউন্ট মাকালু, একটা হচ্ছে কি মাউন্ট এভারেস্ট, আর একটা হচ্ছে মাউন্ট মাকালু। এরপর দেখো এই যে মাউন্ট এভারেস্ট খুব গুরুত্বপূর্ণ একটা পর্বতমালা, পর্বত শৃঙ্গ। এই মাউন্ট এভারেস্টকে দুটো নাম দেওয়া হয়েছে, একটা নেপাল এটাকে কী বলে, সাগর মাথা, সাগর মাথা, আরেকটা এর নাম হচ্ছে চোমালুংমা, চোমালুংমা, যার অর্থ হচ্ছে পর্বতের রানী। এরপর তোমাদের কাছে প্রশ্ন আছে যে অন্নপূর্ণা কোন হিমালয়ের অংশ? প্রথমত আমি তোমাদেরকে কী বললাম, বৃহৎ হিমালয়ের অংশ। এরপর যদি তোমরা দেখো যে হিমালয়ের আরও একটা ভাগ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার যে ভাগটা বললাম সেটা হিমালয়ের, যেমন হিমালয়ের ভাগ, কিন্তু নদীর যে মানে নদীর যে গতিপথ সেই অনুযায়ীও হিমালয়কে ভাগ করা হয়, ঠিক আছে। দেখো এটা হচ্ছে কি জম্মু কাশ্মীর, ম্যাপটা জম্মু কাশ্মীরটায় আঁকছি বিশেষ করে। তারপরে আসছে উত্তরাখণ্ড, তারপর আসছে নেপাল, তারপর আসছে সিকিম, এদিকে অরুণাচল প্রদেশ নামে গেল, ঠিক আছে। তো দেখো নদীগুলোর একটা ভাগ দেখো, এখান থেকে কি নদী এসছে, সিন্ধু নদী, এটা কি নদী, সিন্ধু, ঠিক আছে। মনে রাখবে এখান দিয়ে কোন নদী এসছে, সতলুজ, ঠিক আছে। আবার উত্তরাখণ্ড এবং নেপালের বর্ডার থেকে কি এসছে, কালী নদী, এটা কি নদী, কালী নদী, ঠিক আছে। এবং সিকিমের উপর থেকে এসছে কি তিস্তা, এবং অরুণাচল প্রদেশকে মাঝ বরাবর ভাগ করে আসাম মধ্য দিয়ে কে এসছে, ব্রহ্মপুত্র। দেখো এই যে নদীগুলা, ব্রহ্মপুত্র, ঠিক আছে। এই নদীগুলো যদি দেখো, সিন্ধু নদী এবং সতলুজ নদীর মাঝে যে হিমালয়টা আছে, এই দুটো নদীর মাঝে যে হিমালয়টা আছে, যদি হিমালয়ের অংশটা তোমাদেরকে এঁকে দেখায় তাহলে হচ্ছে কি এরকমভাবে আছে হিমালয়, এরকমভাবে আছে। তো তো দেখো যে অংশটা সিন্ধু নদী এবং সতলুজ নদীর মধ্যে পড়েছে, এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে পাঞ্জাব কাশ্মীর হিমালয়, এটা কি বলা হয়, পাঞ্জাব কাশ্মীর হিমালয়, ঠিক আছে। এবং কালী নদী এবং সতলুজ নদী এই দুটোর মাঝে যেটা আছে সেই জায়গাটাকে বলা হচ্ছে কুমায়ুন হিমালয়, কি বলা হয়, কুমায়ুন হিমালয়, কুমায়ুন হিমালয়। এবং তিস্তা নদী এবং তিস্তা ও কালী নদীর মাঝে যে হিমালয়টা রয়েছে তাকে বলা হচ্ছে নেপাল হিমালয়, ঠিক আছে। এবং তিস্তা নদী এবং ব্রহ্মপুত্রের মাঝে যে হিমালয়টা আছে তাকে বলা হচ্ছে আসাম হিমালয়। তো মনে রাখবে এই যে তোমার মাউন্ট এভারেস্ট বা ধোলাবিরা বা অন্নপূর্ণা বা মাউন্ট ম্যাকালু, এই চারটা পর্বত শৃঙ্গই কোথায় অবস্থিত, নেপালে অবস্থিত। এবং নেপালে এইটা কোন হিমালয়ের অংশ, নেপাল হিমালয়ের অংশ, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন আছে অন্নপূর্ণা শৃঙ্গ হিমালয়ের কোন অঞ্চলের অন্তর্গত, নেপালের অন্তর্গত, ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পীর পাঞ্জাল রেঞ্জের পাশ? তো মনে রাখবে জম্মু কাশ্মীরে টোটাল আমাদের 4টা রেঞ্জ আছে,
বা পর্বত শৃঙ্গ আছে। চারটা কি কি? প্রথমে আছে কি, মনে রাখবে ট্রিকটা হচ্ছে কালেজা পার, কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল। তো এই পীর পাঞ্জালের এখানে যে পাসগুলোর নাম দেওয়া হয়েছে সেটা পীর পাঞ্জাল রেঞ্জের কোনটা সেটা তোমাদেরকে জিজ্ঞেস করেছে। ফটুলা, জজিলা, বনিহালি নাকি খারদুংলা। তো মনে রাখবে পীর পাঞ্জাল রেঞ্জের দুটো গুরুত্বপূর্ণ, যদি বলা হয় পীর পাঞ্জাল রেঞ্জে যদি দুটো গুরুত্বপূর্ণ মানে পাস বা দার্রার কথা বলা হয়, তাহলে প্রথম যে দুটি নাম আসবে সেটা হচ্ছে রোহতাং এবং বনিহাল। একটা হচ্ছে কি রোহতাং আর একটা হচ্ছে বনিহাল। তো এই যে দেখো বনিহাল, এটা হচ্ছে কি পীর পাঞ্জাল রেঞ্জের একটা পাস বা দার্রা। এরপর ফটুলা, এটা হচ্ছে কি লাদাখের, লাদাখ রেঞ্জের, ঠিক আছে, লাদাখ রেঞ্জ। জজিলা, জজিলা জাস্কর, ঠিক আছে, জাস্কর। আর হচ্ছে খারদুংলা, এটাও কিন্তু লাদাখ রেঞ্জ, ঠিক আছে, এগুলো মনে রাখবে। পরবর্তী দেখো নিচের কোনটি ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী? ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি? সতপুরা, ওয়েস্টার্ন রেঞ্জ, আরাবল্লী নাকি ইস্টার্ন রেঞ্জ? ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিমঘাট আর ইস্টার্ন মানে হচ্ছে পূর্বঘাট। তো দেখো ভারতের ম্যাপটা তোমরা যদি একবার দেখো ঠিকঠাকভাবে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। একটু অপেক্ষা করো, ম্যাপটা এখানে ঠিক আছে। এটা হচ্ছে ধরো ভারতের ম্যাপটা। তো এটার মধ্যে এটা হচ্ছে কি পশ্চিমঘাট পর্বতমালা, এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা, ঠিক আছে। এরপর দেখো গুজরাট থেকে দিল্লি পর্যন্ত কি আছে? আরাবল্লী, ঠিক আছে, গুজরাট থেকে দিল্লি হচ্ছে তোমার আরাবল্লী। গুজরাট থেকে বিহার পর্যন্ত হচ্ছে তোমার বিন্ধ্যাচল, এবং মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় হচ্ছে সতপুরা রেঞ্জ। এগুলো হচ্ছে কি আমাদের পাহাড়গুলা। তো তার মধ্যে সবথেকে পুরাতন ওল্ডেস্ট রেঞ্জ হচ্ছে কি আরাবল্লী পর্বতমালা, এবং এটি কি একটি ভঙ্গিল পর্বতমালা, ঠিক আছে, এটা একটা ভঙ্গিল পর্বতমালা, এটাও কিন্তু মনে রাখবে। এরপর দেখো ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয় কোথায়? রাজকোট, মিরট নাকি বারেলি নাকি চম্পারণ? দেখো এই যে বারেলি, এই বারেলির থেকে কিন্তু বর্তমানে এমপি হিসাবে কে জয়ী হয়েছেন? রাহুল গান্ধী, এটাও কিন্তু মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন, ঠিক আছে। তো ভারতের সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? তো মনে রাখবে 1857 সালে, ঠিক আছে, 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, 1857 সালের 10ই মে এই সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল মিরটে, ঠিক আছে, মেরঠে শুরু হয়েছিল। এবং এই সিপাহী বিদ্রোহের প্রথম যদি বলা হয় শহীদকে, প্রথম শহীদ হচ্ছে কে? মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে। এবং এই মঙ্গল পাণ্ডেকে মানে ফাঁসি কবে দেওয়া হয়েছিল? 8 এপ্রিল 1857, ঠিক আছে। তো মনে রাখবে মঙ্গল পাণ্ডে হচ্ছে কি সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। এরপর তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে 8ই মে যদি সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়, তাহলে 10ই মে কী করে এই সিপাহী বিদ্রোহ শুরু হলো? এপ্রিলের পরে তো মে আসে। দেখো মঙ্গল পাণ্ডে যখন ব্যারাকপুরে ডিউটিতে ছিল তখন একটা সেখানে সমস্যা হয়েছিল কি, একটা ধর্মগত ব্যাপার এসেছিল, এবং ইংরেজ যে সৈনিক তাদের বেশি বেতন, ভারতীয় সৈনিকদের কম বেতন, এসব নানান কারণে মঙ্গল পাণ্ডে দুজন বিদেশি বা ইংরেজ যে তাদের সিনিয়র ছিল তাদেরকে গুলি করেন, এবং তার ফলস্বরূপ হিসাবে মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়। এবং ধরে নেওয়া হয় যে মঙ্গল পাণ্ডের এই যে প্রতিরোধ, এই প্রতিরোধেই হচ্ছে কি সিপাহী বিদ্রোহের শুরু। কিন্তু অফিসিয়ালি সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল 10ই মে 1857 মেরঠ থেকে। নিম্নলিখিত কোন বছরে ভারতীয় জাতীয় কংগ্রেসের কারাচি অধিবেশনে প্রস্তাবটি স্বাধীন ভারতের সংবিধান কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেছিল? তো মনে রাখবে এটা কত সালে হয়েছিল? 1931 সালে, ঠিক আছে, এটা প্রথমত মনে রাখবে। দেখো 1928 সালে, ঠিক আছে, 1928 সালে জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহেরু তিনি কি করেছিলেন? তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন, ঠিক আছে, যেটাকে তিনি কি বলেছিলেন? ভারতের যে সংবিধান, সেই সংবিধানের ড্রাফট বা খসড়া
তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন। সেই রিপোর্টটা কী ছিল? ভারতীয় সংবিধান, ঠিক আছে, ভারতীয় সংবিধানের খসড়া বা ড্রাফট, সেটি তিনি দিয়েছিলেন। কিন্তু এই যে ড্রাফট, এই ড্রাফটটা তারা কি করে? স্বীকার করেনি। এবং এই ড্রাফটের বিরুদ্ধে মুসলিম লীগের লিডার জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে, তিনি কি করেছিলেন? একটি রিপোর্ট পেশ করেছিলেন, যার নাম দিয়েছিলেন কি? 14 সূত্রী, ঠিক আছে। কি নাম দিয়েছিলেন? 14 সূত্রী, ঠিক আছে, 14 সূত্রী নাম দিয়েছিলেন। এবং এই বিরোধিতা হওয়ার ফলেই 1929 সালে, ঠিক আছে, 1929 সালে ভারতের জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেই সময় প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন তোমার জওহরলাল নেহেরু, প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু। তাহলে 1929 সালে প্রেসিডেন্ট জওহরলাল নেহেরুর নেতৃত্বে লাহোরে প্রথমবার কি করা হয়? পূর্ণ স্বরাজের যে দাবি, সেই পূর্ণ স্বরাজের দাবি 1929 সালে আসে। এবং 1931 সালে করাচি অধিবেশনে তারা আলোচনা করে যে ভারতের সংবিধানটা কীরকম হতে পারে। পরবর্তীতে দেখো, ভারতের ব্রিটিশ শাসনকালে নিম্নোক্তদের মধ্যে কে রাওতাড়ি ব্যবস্থা বা রাওতাড়ি প্রথার প্রচলন করেন? রাওতাড়ি সিস্টেম কে করেছিলেন? লর্ড ডালহৌসি, নাকি লর্ড মিন্টো, নাকি ওয়ারেন হেস্টিংস, নাকি ক্যাপ্টেন আলেকজান্ডার রিড? তো মনে রাখবে, রাওতাড়ি সিস্টেম 1820 সালে, ঠিক আছে, 1820 সালে ভারতে প্রচলন করেছিলেন কে? ক্যাপ্টেন আলেকজান্ডার রিড। এই রাওতাড়ি সিস্টেমটা কীরকম ছিল? রাওতাড়ি সিস্টেমটা ছিল যে দ্য ল্যান্ড রেভিনিউ, মানে যে ভূমির যে কর, সেই করটা সরাসরি কাকে দিত? রাজাকে দিত, স্টেটকে দিত, ঠিক আছে। এটাই ছিল কি? রাওতাড়ি সিস্টেম। এরপর দেখো, মহলবাড়ি সিস্টেমকে প্রচলন করেন, খুব গুরুত্বপূর্ণ। মহলবাড়ি হচ্ছে হল্ট ম্যাকেঞ্জি কী করেছিলেন? মহলবাড়ি। এবং স্থায়ী বন্দোবস্তকে প্রচলন করেছিলেন কর্নওয়ালিস। তিনি কি করেছিলেন? স্থায়ী বন্দোবস্ত বা ইস্তামারির যে সিস্টেম, সেটি তিনি প্রচলন করেছিলেন। দেখো, রাওতাড়ি সিস্টেমটা শুধুমাত্র যে ক্যাপ্টেন আলেকজান্ডার রিড একাই করেছিলেন তা না, তার সাথে কে যুক্ত ছিলেন? তার সাথে যুক্ত ছিলেন থমাস মুনরো, ঠিক আছে। নেক্সট দেখো কি, 1780 সালে কে বেঙ্গল গ্যাজেট নামে ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, জন উডবার্ন, নাকি চিত্তরঞ্জন দাস, নাকি জেমস অগাস্টাস হিকি? তো মনে রাখবে, 1780 সালে, ঠিক আছে, বেঙ্গল গ্যাজেট নামে একটি পত্রিকা পাবলিশ করা হয়েছিল, যেটির সম্পাদক কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। তার জন্য এই পত্রিকাটির আরও একটি নাম হচ্ছে হিকিস গ্যাজেট। কি নাম ছিল? হিকিস বেঙ্গল গ্যাজেট। দেখো, এরপর কিছু গুরুত্বপূর্ণ, যে কবে পাবলিশ হয়েছিল যদি ডেটটা বলা হয়, তাহলে 29শে জানুয়ারি, 1780 29শে জানুয়ারি, ঠিক আছে। এরপর দেখো, কিছু গুরুত্বপূর্ণ নিউজ পেপার তৎকালীন সময়ে। একটা হচ্ছে কি? অমৃত বাজারের সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। কত সালে প্রকাশিত হয়েছিল? 1886। তাছাড়া সংবাদ কৌমুদি কে প্রচলন করেছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। কত সালে করেছিলেন? তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এই সংবাদ কৌমুদিনীটাই পরবর্তী ক্ষেত্রে কে ছিলেন? রাজা রামমোহন রায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটি সম্পাদক হয়েছিলেন কে? রাজা রামমোহন রায়, ঠিক আছে। তাছাড়া দেখো কি ছিল? সমাচার দর্পণ। তাছাড়া আর কি গুরুত্বপূর্ণ ছিল? সমাচার দর্পণ কার? ক্লার্ক মার্সম্যান, ঠিক আছে। এবং আরেকটা ছিল কেশরী। কে চালু করেছিলেন?
বাল গঙ্গাধর তিলক, এবং ইন্ডিয়ান মিরর বলেও একটি পত্রিকা ছিল যেটি দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 সালে চালু করেছিলেন। ঠিক আছে, এরপর দেখো ব্রিটিশ পার্লামেন্টের নিচের কোন আইনে বলা হয়েছে যে ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্যকে ভারতের রাষ্ট্র সচিব নিযুক্ত করা হয়েছিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, রেগুলেটিং অ্যাক্ট 1773, নাকি চার্টার্ড অ্যাক্ট 1853? তো মনে রাখবে এখানে উত্তরটা হচ্ছে তোমার কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। কারণ কি সিপাহি বিদ্রোহের পরেই যে ভারত সংশোধন নিয়মটা এসেছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে রাষ্ট্র সচিবের যে এটা থাকবে তাতে ভারতীয় একজনকে নিযুক্ত করা হবে। এরপর দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই অ্যাক্টগুলোর মাধ্যমে পাওয়া যায়, কারণ এই অ্যাক্টগুলোর থেকেই যে ভারতের পরবর্তীকালে যে সংবিধান সেই সংবিধান কিন্তু এখান থেকেই তৈরি হয়েছিল। প্রথমে দেখো 1858 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখানে কি করা হয়েছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে কিসে পরিণত করা হয়েছিল? ভাইসরয়ে পরিণত করা হয়েছিল, ভাইসরয় অফ ইন্ডিয়া। এবং এখানে বিওডি এবং বিওসি যেটা 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে শুরু করা হয়েছিল। ইআইসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা বোর্ড অফ ডাইরেক্টর, একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ ডাইরেক্টর কি তারা ব্যবসার দিকটা নজর রাখতো, বোর্ড অফ কন্ট্রোল তারা পলিটিক্সের দিকে নজর রাখতো। ঠিক আছে, তো 1858 পর এই দুটো পদেই কিন্তু কি করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। বোঝা গেছে। এরপর দেখো রেগুলেটিং অ্যাক্ট 1773, এটাই প্রথম কিন্তু আইন ছিল যেখানে কি করা হয়েছিল বেঙ্গলের যে গভর্নর ছিল, বেঙ্গলের যিনি গভর্নর ছিলেন তাকে বেঙ্গল, বোম্বে এবং মাদ্রাস এই তিনটারই কিন্তু গভর্নর জেনারেল বানানো হয়েছিল। এবং 1774 সালে আমাদের ক্যালকাটাতে কি করা হয়েছিল, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপনা করা হয়েছিল। ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় করা হয়েছিল? কলকাতাতে 1774 সালে। এই সময় প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? এলিজা ইমফে ছিলেন কে? তখন চিফ জাস্টিস ছিলেন। ঠিক আছে, এরপর দেখো 1861 যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এখানে কি করা হয়েছিল? প্রথমবার বাজেট পেশ করা হয়েছিল, এবং চার্টার্ড অ্যাক্ট 1853, এখান থেকে কি শুরু করা হয়েছিল? কম্পিটিটিভ এক্সাম, চাকরির জন্য কম্পিটিটিভ এক্সামের প্রচলন, চার্টার্ড অ্যাক্ট 1853। দেখো সিপাহী বিদ্রোহের আগে যে আইনগুলো এসেছিল তাদেরকে চার্টার্ড অ্যাক্ট বলা হয়, এবং সিপাহী বিদ্রোহের পরে যেগুলো এসেছিল সেগুলো কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলা হয়। এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, ভারতে সাধারণত 3টি সংসদীয় অধিবেশন হয়, একটি হলো বাজেট অধিবেশন, একটি বর্ষা অধিবেশন এবং আরেকটি কি? তো অ্যাকর্ডিং টু আর্টিকেল 85তম যে আর্টিকেল আছে সেখানে বলা হয়েছে যে আমাদের সংসদে সত্রাবসান এবং সত্র আহুত এই দুটো কাজই প্রেসিডেন্ট করবে। এরপর সত্র আহুত এবং সত্রাবসান কি? সত্র আহুত মানে হচ্ছে সেশনটাকে শুরু করা, বসান মানে হচ্ছে শেষ করা। ঠিক আছে, তো আমাদের তো টোটাল 3টা সিজন হয়, একটা হচ্ছে বাজেট সেশন, যেটা তোমার কি মাসে হয়? ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে হয়। ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে কি চলে তোমার? বাজেট সেশন। তারপর আসে মনসুন সেশন বলতে কি বর্ষার, এটা কখন হয়? জুলাই আগস্টে হয়। এবং আরেকটা হচ্ছে শীতকালীন অধিবেশনটা কখন হয়? নভেম্বর আর ডিসেম্বর। দেখো সব থেকে বড় যদি বলা হয় সব থেকে বড় অধিবেশন কোনটা, সেটা হচ্ছে কি বাজেট অধিবেশন, যেটা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চলে, এবং সব থেকে ছোট হচ্ছে শীতকালীন অধিবেশন। আরেকটা জিনিস মনে রাখবে, আর্টিকেল 85তে বলা হয়েছে যে কোনো দুটো সেশনের মাঝে, অর্থাৎ ধরো সামার সেশন এবং উইন্টার সেশন, এই দুটো সেশন বা বাজেট সেশন আর যদি বলা হয় বর্ষাকালীন যে অধিবেশন, এই দুটো সেশনের মধ্যে ম্যাক্সিমাম 6 মাসের বেশি গ্যাপ হওয়া চলবে না, 6 মাসের বেশি কিন্তু গ্যাপ হওয়া চলবে না, এটাও বলা হয়েছে। এরপর দেখো কোন বিলটি ভারতের রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ ছাড়া পেশ করা যায় না? মানি বিল, ফাইন্যান্সিয়াল বিল, অর্ডিনারি বিল, নাকি সবগুলোই কারেক্ট? তো মনে রাখবে মানি বিলের চর্চা আছে আমাদের সংবিধানের 110, ফাইন্যান্সিয়াল বিল 112,
তো মনে রাখবে এই যে দুটো বিল, এই দুটো বিল কিন্তু প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া বা অগ্রিম সিগনেচার ছাড়া বা অগ্রিম অনুমতি ছাড়া কি করা যায় না, সুপারিশ বা পেশ করা যায় না। কিন্তু অর্ডিনারি বিল, এই অর্ডিনারি বিলকে কিন্তু পেশ করা যায় সিম্পল মেজরিটির মাধ্যমে। দেখো যে বিলগুলোকে একদম প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া পাস করা যায় না, একটা হচ্ছে কি মানি বিল, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বিল, আর একটা হচ্ছে তোমার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল যেটা আমাদের সংবিধানের আর্টিকেল 368 ভাগ 20-তে লেখা রয়েছে। এবং এই যে সংবিধান সংশোধনের যে প্রসেসটা সেটা আমরা কোথা থেকে নিয়েছি, সাউথ আফ্রিকার থেকে নিয়েছি, ঠিক আছে। নেক্সট দেখো কি ভারতের রাষ্ট্রপতি শাসন 6 মাসের জন্য অব্যাহত থাকে, তবে প্রতি 6 মাসে পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে এটি সর্বোচ্চ সময়ের জন্য বাড়া যেতে পারে। রাষ্ট্রপতি শাসন হচ্ছে আমাদের আর্টিকেল 356। তো মনে রাখবে আর্টিকেল 356 এটা 6 মাস করে ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত কিন্তু বাড়ানো যেতে পারে, যার এক্সাম্পল হচ্ছে জম্মু কাশ্মীর। কিন্তু আর্টিকেল 352 এটা হচ্ছে কি আমাদের ন্যাশনাল এমার্জেন্সি, এটা 6 মাস করে অনন্তকাল পর্যন্ত কিন্তু চলতে পারে। আবার আর্টিকেল 360 এটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, এই এমার্জেন্সিটাও কিন্তু যতদিন না প্রেসিডেন্ট তুলে নিচ্ছে ততদিন কিন্তু এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিটা লাগু থাকে। এবং মনে রাখবে এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির সময় একমাত্র প্রেসিডেন্টের বেতন ছাড়া বাকি সমস্ত সরকারি কর্মচারীর বেতন কিন্তু কাটা হয়। এরপর দেখো ভারতের রাষ্ট্রপতি নির্বাচন এবং এর পদ্ধতি কি দ্বারা সংশোধন করা যায়। সিম্পল মেজরিটি মানে হচ্ছে টোটালের 25%, আর স্পেশাল মেজরিটি মানে হচ্ছে 66%, ঠিক আছে। এটা একটা সিম্পলভাবে মনে রাখবে। নাকি স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট অ্যান্ড কনসেন্ট অফ স্টেট। তো মনে রাখবে প্রেসিডেন্টের যে ইলেকশন সেটা যদি চেঞ্জ করতে হয় তার প্রসেসটা, তাহলে প্রথমত আমাদেরকে পার্লামেন্টে স্পেশাল মেজরিটি চাই, এবং প্রত্যেকটা রাজ্যের না হলেও আমাদের যদি যতগুলো রাজ্য আছে তার হাফ অফ দ্য স্টেট, ঠিক আছে, আমাদের যতগুলো রাজ্য আছে তার অর্ধেক রাজ্যের কিন্তু অনুমতি চায়। এরপর দেখো সরকারের কোন অঙ্গ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। মিডিয়া মানে সংবাদপত্র কিন্তু আমরা ঠিক করি না যে কে সংবাদপত্রে চাকরি করবে বা করবে না। আবার জুডিশিয়ারি আমরা কি উকিল বা জাজ, জুডিশিয়ারি বলতে আইনগত কাজগুলো কি আমরা ইলেক্ট করি তাদেরকে, না আমরা ইলেক্ট করি না, তারা তাদের যোগ্যতা পায়। কিন্তু লেজিসলেচার এই যে কাজটা এটা কি আমরা, যেমন রিসেন্টলি এমপির যে ইলেকশনটা হলো, ঠিক আছে, মেম্বার অফ পার্লামেন্ট বা প্রধানমন্ত্রীর যে ভোট, লোকসভার যে ভোটটা হলো, সেই ভোটটা কি ছিল একটা লেজিসলেচার প্রসিজার। তো এই লেজিসলেচার প্রসিজারে আমরা কি করি, আমাদের যে সাংসদ বা আমাদের যে প্রধানমন্ত্রী কে হবে সেটা আমরা চুজ করি। এরপর দেখো চাকরি হলো একটি ঐতিহ্যবাহী সঙ্গীত যা ভারতীয় রাজ্যের কোথায় জনপ্রিয়, জম্মু এবং কাশ্মীরে খুব জনপ্রিয়। এবং আরেকটা কি ভুটা গানটা কোথায়, ভুটা গানটা মনে রাখবে কেরালায় খুব ফেমাস, কোথায়, কেরালা, ঠিক আছে। তো দেখো আজকে যে প্রশ্নগুলো ছিল তোমাদের সাথে সম্পূর্ণভাবে একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্যই। আর তোমরা যদি এই যে টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম সেইগুলো যদি তোমরা ডিটেলস কোনো পিডিএফ চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, জয় হিন্দ।